হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ম্যাথ ফাউন্ডেশনস। আজ আমরা সিকল সেল অ্যানিমিয়া নিয়ে ডিটেইলে কথা বলবো। এটা একটা হেরিডিটারি হিমোগ্লোবিনোপ্যাথি, যেখানে একটা ছোট জেনেটিক ফ্ল লাইফ লং কমপ্লিকেশন ক্রিয়েট করে। এই চ্যাপ্টারটা এক্সামে অনেক কমন, এমসিকিউ, ভাইভা, রিটেন সব জায়গাতেই আসে। আজ আমরা জেনেটিক বেসিস থেকে ক্লিনিক্যাল ফিচার, ল্যাব ডায়াগনোসিস পর্যন্ত পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ বুঝবো। সো লেটস স্টার্ট। আমরা ডেফিনেশন দিয়ে স্টার্ট করব। সিকল সেল অ্যানিমিয়াকে ডিফাইন করা হয় হেরিডিটারি হিমোগ্লোবিনোপ্যাথি হিসেবে। লেটস ব্রেক দ্যাট ডাউন। হেরিডিটারি মানে হচ্ছে প্যারেন্টস থেকে এই ডিজিজটা ইনহেরিটেড হয়, আর হিমোগ্লোবিনোপ্যাথি মানে হচ্ছে ডিসঅর্ডারটা হিমোগ্লোবিন মলিকিউলের প্রবলেমের কারণে হয়ে থাকে। স্পেসিফিক্যালি এটাকে ক্যারেক্টারাইজ করা হয় অ্যাবনর্মাল হিমোগ্লোবিন এস প্রোডাকশন দিয়ে। এই অ্যাবনর্মাল হিমোগ্লোবিন এস প্রোডাকশনের দুইটা মেজর কনসিকুয়েন্স হচ্ছে ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া আর ভেসো ওক্লুসিভ ফিনমিনা। ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া মানে হচ্ছে পেশেন্টের মধ্যে একটা কনস্ট্যান্ট লাইফ লং ডিস্ট্রাকশন অফ আরবিসি দেখা যায়, এবং ডিস্ট্রাকশনটা প্রিম্যাচিউর হয়, যেটার কারণে হিমোগ্লোবিন কম থাকে। আর ভেসো অক্লুসিভ ফিনমিনার ক্ষেত্রে আমরা যদি দেখি, ভেসো মানে ভেসেল, অক্লুসিভ মানে ব্লকিং। সো আমরা যদি এটা একসাথে বলি, তাহলে ভেসো অক্লুসিভ ফিনমিনা মানে হচ্ছে স্মল ব্লাড ভেসেল ব্লক হয়ে যাওয়া। এটার কারণে কিন্তু পেইনফুল ক্রাইসিস হয়। এই ডেফিনেশনটা একটা কমপ্লিট প্যাকেজ। এই ডেফিনেশনের মাধ্যমে আমরা কজ জানতে পারি, যেটা জেনেটিক অ্যাবনর্মাল হিমোগ্লোবিন এস, এবং দুইটা মেইন ইফেক্টও জানতে পারি, হিমোলাইসিস এবং ব্লকেজ। এখন আমরা ক্লাসিফিকেশনে চলে আসব, যেটা ডিফারেন্ট জেনেটিক ফর্মের উপর বেস করে করা হয়েছে। ফার্স্টে সিকল সেল ট্রেট। এটা হচ্ছে হেটারোজাইগাস স্টেট এবং লেখা হয় AS। এখানে একটা মানুষের একটা নর্মাল জিন থাকে, লেটস সে লেফট হ্যান্ড সাইডের যে ক্রোমোজোম সেখানের মধ্যে নর্মাল জিনটা আছে, আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে যে ক্রোমোজোম তার মধ্যে অ্যাবনর্মাল সিকেল জিন আছে। সো আমরা এখানে S দিয়ে ডিনোট করলাম, আর এখানে A দিয়ে ডিনোট করলাম। প্রথম যে হেটারোজাইগাস স্টেটটা, এটা একটা ক্যারিয়ার স্টেট। এই ইন্ডিভিজুয়ালগুলো নর্মালি অ্যাসিমটোমেটিক হয়। দেন চলে আসে সিকল সেল ডিজিজ। সিকল সেল ডিজিজটা হোমোজাইগাস স্টেটে থাকে এবং রিটার্নেস SS। এটাই হচ্ছে ক্লাসিক সিভিয়ার ডিজিজ, যেখানে একটা মানুষ দুইটা অ্যাবনর্মাল সিকেল জিন ইনহেরিট করে থাকে। যদি আমরা জিনোটাইপটা দেখাই, তাহলে হবে অনেকটা এরকম। লেফট হ্যান্ড সাইডের ক্রোমোজোমের মধ্যেও অ্যাবনর্মাল সিকল জিন, রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রেও অ্যাবনর্মাল সিকল জিন আছে। ফাইনালি আমরা দেখতে পাই কম্পাউন্ড হেটারোজাইগাস স্টেট। এখানে একটা মানুষ হিমোগ্লোবিন এসের পাশাপাশি আরও অন্যান্য হিমোগ্লোবিন ভ্যারিয়েন্টও ইনহেরিট করে থাকে। ক্লাসিক এক্সাম্পল হচ্ছে হিমোগ্লোবিন এস কম্বাইন্ড উইথ হিমোগ্লোবিন সি, আর হিমোগ্লোবিন এস কম্বাইন্ড উইথ বিটা থ্যালাসেমিয়া। এই কম্বিনেশনের কারণেও ডিজিজ হতে পারে, যেটা সিভিয়ারিটিতে ভ্যারি করে। মনে রাখতে হবে, হেটারোজাইগাস মানে হচ্ছে একটা অ্যাবনর্মাল জিন, আর হোমোজাইগাস মানে হচ্ছে দুইটা অ্যাবনর্মাল জিন, আর কম্পাউন্ড হেটারোজাইগাস মানে হচ্ছে টু ডিফারেন্ট অ্যাবনর্মাল জিনস। জেনেটিক বেসিসের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো এই সিকল সেল অ্যানিমিয়ার রুট কজটা কি। আমরা যে হিমোগ্লোবিন এসের কথা বলছি, হিমোগ্লোবিন এসটা কিন্তু পয়েন্ট মিউটেশনের একটা রেজাল্ট, আর এই পয়েন্ট মিউটেশনটা হয় 11 নম্বর ক্রোমোজোমে, যেখানে বিটা গ্লোবিন জিন থাকে। পয়েন্ট মিউটেশন মানে হচ্ছে ডিএনএ লেটারের মধ্যে জাস্ট একটা লেটার চেঞ্জ হয়ে যাওয়া। লেটার বলতে আমরা ডিএনএর যে বেসগুলো থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এক্সেট্রা, তাদেরকে বুঝিয়ে থাকি। এই মিউটেশনের কারণে কিন্তু বিটা চেইনের যে 6 নম্বর পজিশনটা, 6 নম্বর পজিশনের মধ্যে গ্লুটামিক অ্যাসিড ভ্যালিন দ্বারা প্রতিস্থাপিত হয়। গ্লুটামিক অ্যাসিড আর ভ্যালিনের প্রপার্টি কিন্তু ডিফারেন্ট। গ্লুটামিক অ্যাসিড কিন্তু হাইড্রোফিলিক, তার মানে ইট লাভস ওয়াটার, আর এটার চার্জ থাকে। ভ্যালিনের হাইড্রোফোবিক প্রপার্টি থাকে, আর এটার কোনো চার্জ নাই, দ্যাট মিনস নন পোলার। এই একটা সুইচের কারণে দেখা যায় গ্লুটামিক অ্যাসিডের জায়গায় ভ্যালিন এখন হাইড্রোফোবিক আচরণ করছে, আর এটার কারণে হাইড্রোফোবিক রিয়াকশন হয়, আর অ্যাজ এ রেজাল্ট এটা হিমোগ্লোবিনের সলিবিলিটি ড্রাস্টিক্যালি কমিয়ে দেয়। আর হিমোগ্লোবিন যদি লেস সলিবল হয়ে যায়, স্পেশালি যখন সে অক্সিজেন ক্যারি করছে না, সেখান থেকে কিন্তু এই পুরো ডিজিজের ট্রিটা অথবা ব্রাঞ্চিংটা শুরু হয়। কোর মেকানিজমের ক্ষেত্রে ফার্স্টেই বলা হয় যে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন যেটা আছে, ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন এস, সেটা পলিমারাইজড হয়ে যায়।
এবং সেটা আরবিসির ভেতরেই হয়। এখানে ডিঅক্সিজেনেটেড বলতে বোঝানো হচ্ছে হিমোগ্লোবিন এস যেটা অক্সিজেন নিয়ে যাচ্ছিল সে অক্সিজেনটা আনলোড অথবা অফলোড করে দিয়েছে। আনলোড করে দেওয়ার পর হিমোগ্লোবিন এস একটার সাথে আরেকটা স্টিক করতে থাকে এবং তার একটা পলিমার তৈরি করে। আর এই পলিমারটা হয় একটা লম্বা রিজিড চেইন অর ফাইবার ইনসাইড রেড ব্লাড সেল। এটাই হচ্ছে সেন্ট্রাল পিভটাল পয়েন্ট আমাদের জন্য, কারণ এই পলিমারাইজেশনের পর থেকে সব সমস্যা শুরু হয়। এই পলিমারাইজেশনের কারণে আরবিসির যে নর্মাল বাইকনকেভ শেপটা থাকে সেটা চেঞ্জ হয়ে যায় এবং সে ক্যারেক্টারিস্টিক সিকেল শেপ তৈরি করে, যেটা অর্ধচন্দ্রাকার অথবা কাস্তের মতো দেখতে। অনেক সময় এটাকে ক্রিসেন্ট শেপও বলা হয়। এই ক্রিসেন্ট শেপ আরবিসির দুইটা অল্টার প্রপার্টি আছে, মানে দুইটা প্রপার্টি এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেটা খুবই ক্রিটিক্যাল। ফার্স্টটা হচ্ছে তাদের রিজিডিটি অনেক বেড়ে যায়, তার মানে তারা অনেক স্টিফ হয়ে যায়, তারা তাদের শেপ সহজে আর চেঞ্জ করতে চায় না। অ্যান্ড সেকেন্ড, তাদের ডিফর্মেবিলিটিও কমে যায়। ডিফর্মেবিলিটি যদি কমে যায়, আরবিসি তখন ক্যাপিলারি থেকে প্লেস চেঞ্জ করতে গিয়ে অনেক প্রবলেমে পড়ে যায়। কারণ আরবিসি নর্মালি আমরা যদি একটা ক্যাপিলারি ড্র করি, ক্যাপিলারি থেকে স্কুইজ হয়ে তারপর বাইরে চলে আসে। এখন এই স্কুইজিংয়ের প্রপার্টি না থাকলে, ডিফর্মেবিলিটি না থাকলে আরবিসি ঠিকমতো আর তার প্লেসটা চেঞ্জ করতে পারে না। এটার কারণে যে কনসিকুয়েন্সগুলো হয় সেটা হচ্ছে সেলগুলো ফ্রাজাইল এবং অ্যাবনর্মাল হয়ে গিয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আন্ডারগো হিমোলাইসিস। তার মানে দে ব্রেক অ্যাপার্ট। এটা ইন্ট্রাভাস্কুলারলি হতে পারে, মানে ব্লাড ভেসেলের ভেতরে, অথবা এক্সট্রাভাস্কুলারলি হতে পারে, যেটা নর্মালি স্প্লিন লিভারে হয়, যেখানে ম্যাক্রোফেজ এদের খেয়ে ফেলে। আর এই কনস্ট্যান্ট ডিস্ট্রাকশনের কারণে অ্যানিমিয়া ডেভেলপড হয়। সেকেন্ড যে বিষয়টা, সেলগুলো যেহেতু রিজিড আর স্টাক হয়ে গিয়েছে, তারা মাইক্রোভাস্কুলার অবস্ট্রাকশন তৈরি করে থাকে। তার মানে স্মল ব্লাড ভেসেলের মধ্যে এই আরবিসিগুলো ব্লকেজ ক্রিয়েট করছে। ব্লকেজের কারণে অক্সিজেন সাপ্লাই কমে যায়, আর এটার কারণে ইসকেমিয়া ডেভেলপ করে। তার মানে টিস্যু প্রপার অক্সিজেন পাচ্ছে না, আর এটা যদি লম্বা সময় ধরে থাকে, এটার কারণে টিস্যু ডেথ অথবা ইনফার্কশন হতে পারে। সো মলিকুলার ইভেন্ট থেকে আমরা দুইটা পাথওয়েতে চলে যাই। একটা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া, আরেকটা হচ্ছে ভেসো অক্লুসিভ ইসকেমিক ড্যামেজ, যেটা সেকেন্ড পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা ক্লিনিক্যাল ফিচারে মুভ করব। অবভিয়াসলি স্টার্টিং উইথ অ্যানিমিয়া। এই অ্যানিমিয়াটা হবে সিভিয়ার ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া। এখানে ক্রনিক মানে লাইফ লং বোঝানো হচ্ছে, হিমোলাইটিক মানে হচ্ছে ডিউ টু রেড সেল ডিস্ট্রাকশন। আর সিভিয়ার বলতে এখানে হিমোগ্লোবিন লেভেলটা কোয়াইট লো হয়ে যায়, অ্যারাউন্ড 6 থেকে 9 গ্রাম পার ডেসিলিটার, যেটা আমরা পরে দেখতে পাবো। নাও উই হ্যাভ দ্য সিকেল সেল ক্রাইসিস। এটার মাধ্যমে কিন্তু ডিজিজ তার উপস্থিতি জানান দেয়। মোস্ট কমন টাইপ হচ্ছে ভ্যাসো অক্লুসিভ ক্রাইসিস, আর এটার প্রেজেন্টেশন হচ্ছে সাডেন সিভিয়ার বোন পেইন, লিমসে হতে পারে, জয়েন্টস, ব্যাক, চেস্ট, অ্যাবডোমেনে হতে পারে। চেস্ট পেইন যেটা আছে, চেস্ট পেইনটা পার্টিকুলারলি ডেঞ্জারাস। এটাকে বলা হয় অ্যাকিউট চেস্ট সিনড্রোম, আর এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। দেন অ্যাপ্লাস্টিক ক্রাইসিস আছে, যেটা নর্মালি ইনফেকশন দ্বারা ট্রিগার্ড হয়, মোস্ট কমনলি পারভোভাইরাস B19 দ্বারা। ভাইরাস যেটা করে টেম্পোরারিলি বোন মেরোটাকে সাপ্রেস করে দেয়। সাপ্রেশন হওয়ার পর প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে অলরেডি কিন্তু আরবিসির লাইফ স্প্যান অনেক শর্ট, অ্যান্ড প্রোডাকশন যদি সাডেনলি ড্রপ করে তখন হিমোগ্লোবিন লেভেল কিন্তু ডেঞ্জারাসলি ড্রপ করছে। আর সবার শেষে হিমোলাইটিক যে ক্রাইসিস, এটা রেয়ার, কিন্তু এটা বলতে বোঝানো হচ্ছে যে সাডেন ওয়ার্সেনিং অফ দ্য হিমোলাইসিস, মানে হিমোলাইসিস হঠাৎ করে ওয়ার্স হয়ে যাওয়া। এই পেজে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের লিস্ট আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা মেকানিজমটা ভালো মতো বুঝতে পারি, দেন ইট ইজ ভেরি ইজি ফর আস টু রিমেম্বার। সিগনিফিকেন্ট যে সিমটমগুলো সেগুলো দিয়ে আমরা ওয়াক থ্রু করি। ফার্স্টে দেখতে পাচ্ছি স্প্লিনিক সিকুয়েস্ট্রেশন সিনড্রোম। এটা একটা পেডিয়াট্রিক ইমার্জেন্সি, যেখানে সিকেল সেলগুলা স্প্লিনের ভেতরে ট্র্যাপড হয়ে যায় এবং অ্যাজ এ রেজাল্ট স্প্লিন র্যাপিডলি এনলার্জ করে এবং একটা বিশাল পরিমাণ ব্লাড সিকুয়েস্টার করে ফেলে, অ্যান্ড ইট ক্যান কজ হাইপোভোলেমিক হ্যান্ড ফুট যে সিনড্রোম অথবা ডাকটাইলাইটিস। এটা হ্যান্ড আর ফিটের পেইনফুল সোয়েলিংকে বোঝানো হচ্ছে, আর এটা ইনফ্যান্ট ইয়াং চিলড্রেনের মধ্যে দেখা যায় এবং এটাই অফেন দ্য ফার্স্ট ক্লিনিক্যাল সাইন। আর জীবনের আর্লি স্টেজেই স্প্লিনটা বড় হয়ে যায়, দ্যাট মিনস স্প্লেনোমেগালি ডেভেলপ করে, কিন্তু রিপিটেড ভ্যাসো অক্লুশন আর ইনফার্কশনের কারণে এটা অটোস্প্লেনেক্টমি হয়ে যায়,
যেটা লেট স্টেজে দেখা যায়। মানে হচ্ছে এটা তার কার্যকারিতা হারিয়ে ফেলে, শ্রিঙ্ক হয়ে যায় এবং সে ফাইব্রোটিক হয়ে যায়। আর স্প্লিনিক ফাংশন যদি নষ্ট হয়ে যায়, ইনফেকশন হতে থাকবে, স্পেশালি উইথ ইনক্যাপসুলেটেড অর্গানিজমস সাচ অ্যাজ নিউমোকক্কাস আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। এই কারণে এই পেশেন্টগুলোর কিন্তু ভ্যাকসিনেশন প্রয়োজন হয় এবং তাদের পেনিসিলিন প্রফিল্যাক্সিস প্রয়োজন পড়তে পারে। লেক আলসারও বেশ কমন, স্পেশালি ম্যালিওলাস অথবা পায়ের টাকনুর দিকে। আর পালমোনারি যে হাইপারটেনশনটা আছে, এটা সিরিয়াস লং টার্ম কমপ্লিকেশন। পিগমেন্ট গলস্টোনস এটা ফর্ম করে কারণ ক্রনিক হিমোলাইসিসের কারণে এক্সেস বিলিরুবিন তৈরি হয়, আর এই এক্সেস বিলিরুবিনটা গল ব্লাডারের মধ্যে প্রেসিপিটেট হয়। অন্যান্য ইস্যু যেমন গ্রোথ রিটার্ডেশন, ফিঙ্গার ক্লাবিং আর প্রায়োপিজম, এগুলো আমরা দেখতে পাই। তার মধ্যে যেটা প্রায়োপিজম আছে, প্রায়োপিজম মানে হচ্ছে একটা প্রলংড পেইনফুল পিনাইল ইরেকশন, কারণ পিনাইল ব্লাড ফ্লোটা এখানে ব্লক হয়ে যায়। ল্যাবরেটরি ডায়াগনোসিসের মধ্যে আমরা দেখতে পাবো হিমোগ্লোবিন লো হয়ে যায় অ্যারাউন্ড 6 থেকে 9 গ্রাম পার ডেসিলিটার। ইন্টারেস্টিংলি এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি এগুলো ইউজুয়ালি নর্মাল থাকে। এটা কিন্তু একটা কি এমসিকিউ পয়েন্ট, কারণ সিকল সেল অ্যানিমিয়ার মধ্যে অ্যানিমিয়াটা নর্মোসাইটিক এবং নর্মোক্রোমিক, আনলাইক থ্যালাসেমিয়া যেখানে অ্যানিমিয়াটা মাইক্রোসাইটিক এবং হাইপোক্রোমিক হয়। এটার পিছনে কারণ হচ্ছে সিকল সেল অ্যানিমিয়ার প্রবলেমটা হিমোগ্লোবিন সিনথেসিসের সাথে সংযুক্ত না, বাট হিমোগ্লোবিন স্ট্রাকচারের সাথে সম্পর্কিত। আর এই হিমোগ্লোবিন স্ট্রাকচারের সমস্যাটা আরবিসি তৈরি হওয়ার পরেই হয়। পেরিফেরাল ব্লাড ফিল্মের মধ্যে আমরা ফার্স্টেই দেখব যে সিকল সেল। আমরা তো নর্মোসাইটিক, নর্মোক্রোমিক অলরেডি এক্সপ্লেইন করেছি। সিকল সেল মানে হচ্ছে রেড ব্লাড সেলগুলো ক্রিসেন্ট শেপড, যেটা আমরা বলেছি অলরেডি। আর টার্গেট সেল মানে হচ্ছে একটা বুলস আই অ্যাপিয়ারেন্স দেখা যাবে। রেড সেলগুলা আমরা যদি এভাবে ড্র করি, রেড সেলের যে সেন্ট্রাল প্যালেটটার ডায়ামিটার ইনক্রিজ করবে, তাহলে ইনক্রিজ করলে একটা বুলস আই অ্যাপিয়ারেন্স অথবা একটা টার্গেট সেলের অ্যাপিয়ারেন্স এখানে আমরা দেখতে পাবো। এটাকে আমরা টার্গেট সেল বলি। আর হাওয়েল জোলি বডি যেটা আছে সেটা হচ্ছে আরবিসির ভিতরে কিছু ব্ল্যাক ডট, আর এই ব্ল্যাক ডটগুলো কিন্তু নিউক্লিয়ার র্যামনেন্টকে বুঝিয়ে থাকে, কারণ আরবিসির মধ্যে নর্মালি কিন্তু নিউক্লিয়াস থাকার কথা না, কিন্তু যখন হাওয়েল জলি বডি আমরা দেখতে পাই তার মানে হচ্ছে এখানে নিউক্লিয়াসের কিছু র্যামনেন্ট রয়ে গিয়েছে। আর এই হাওয়েল জলি বডির মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে স্প্লিনিয়া অথবা অটোস্প্লেনিকটমি হয়েছে, কারণ একটা ফাংশনিং স্প্লিন কিন্তু নর্মালি এখানে যে নিউক্লিয়ার র্যামনেন্টগুলো থাকে, নিউক্লিয়ার র্যামনেন্টগুলোকে রিমুভ করে দেয়। আর রেটিকুলোসাইটোসিস যেটা আছে, রেটিকুলোসাইটোসিস মানে হচ্ছে ইয়াং রেড সেলের সংখ্যা বেড়ে যাওয়া। এটার মানে হচ্ছে বোন মেরো চেষ্টা করছে এই হিমোলাইসিসটা কম্পেনসেট করার জন্য। হোয়াইট সেল অথবা প্লাটিলেটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো লিউকোসাইটোসিস, অর্থাৎ ডাব্লিউবিসি কাউন্ট হাই হয়ে গেছে ডিউ টু ক্রনিক ইনফ্লামেশন অ্যান্ড ইনফেকশন। আর প্লাটিলেট ইউজুয়ালি নর্মাল থাকে অথবা মাইল্ডলি ইনক্রিজ থাকে। এই প্লাটিলেটটা মাইল্ডলি এলিভেটেড হওয়ার পিছনে রিজন হচ্ছে অটোস্প্লেনিকটমি অথবা স্প্লিন তার কার্যক্ষমতা যখন হারিয়ে ফেলে তখন প্লাটিলেট কিন্তু আর নষ্ট করতে পারে না স্প্লিন। অ্যাজ এ রেজাল্ট সার্কুলেশনের মধ্যে প্লাটিলেট বেড়ে যায়। সিকল সেল ডিজিজ ডায়াগনোজ করার জন্য এই বোন মেরো ফাইন্ডিং এসেনশিয়াল না, কিন্তু যদি করা হয় আমরা দেখতে পাবো এখানে হাইপারসেলুলার ম্যারো আছে, তার মানে সেলের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। দেন আমরা দেখতে পাবো মার্কড এরিথ্রয়েড হাইপারপ্লেজিয়া, মানে হচ্ছে রেড ব্লাড সেল প্রিকারসার ম্যাসিভলি ইনক্রিজ করেছে। আর অ্যাজ এ রেজাল্ট মাইলয়েড এরিথ্রয়েড যে রেশিওটা থাকে সেটা ডিক্রিজ করে, কারণ এরিথ্রয়েড লাইনটা এখানে এক্সপ্যান্ড করেছে। নিচে আমরা বায়োকেমিক্যাল ফাইন্ডিংগুলো দেখতে পাচ্ছি। বায়োকেমিক্যাল ফাইন্ডিংসগুলো বোঝার জন্য ফার্স্ট অফ অল আমার বুঝতে হবে যে হিমোগ্লোবিনের কী হচ্ছে এবং রেড ব্লাড সেল কখন ব্রেকডাউন হচ্ছে। যখন আরবিসিগুলো ডিস্ট্রয় হয় তখন হিমোগ্লোবিন কিন্তু আরবিসি থেকে রিলিজ হয়ে যায় অনেকটা এইভাবে। আর হিমোগ্লোবিনের যে হিম পার্টটা থাকে, হিমোগ্লোবিনের কিন্তু দুইটা পার্ট, একটা হিম পার্ট আর একটা গ্লোবিন পার্ট। তার মধ্যে এই হিম পার্টটা আনকনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হয়। এখানে আনকনজুগেটেড শব্দের অর্থ হচ্ছে যে বিলিরুবিনকে লিভার এখনও প্রসেস করে নাই এবং এই আনকনজুগেটেড বিলিরুবিনটা ওয়াটারের মধ্যে ইনসলিবল। ওয়াটারের মধ্যে ইনসলিবল হওয়ার কারণে এটা ব্লাডের মধ্যে অ্যাকিউমুলেট করতে থাকে যখন প্রোডাকশনটা এক্সেসিভ হয়ে যায়। আর হিমোলাইসিস যখন কন্টিনিউ করে তখন ফ্রি যে হিমোগ্লোবিনটা আছে সেটাও কিন্তু প্লাজমার মধ্যে এসকেপ করে। আর এই প্লাজমার মধ্যে যখন হিমোগ্লোবিন চলে আসে তখন
হেপ্টোগ্লোবিন এখানে এসে তার ফাংশনটা করা শুরু করে। হেপ্টোগ্লোবিনের কাজই হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করা এবং বাইন্ড করার পর হিমোগ্লোবিন হেপ্টোগ্লোবিন কমপ্লেক্সটা লিভারে নিয়ে যাওয়া, যেখানে এটা সেফলি রিমুভ হয়। সো অনগোয়িং হিমোলাইসিসের ক্ষেত্রে হেপ্টোগ্লোবিন যেটা আছে, হেপ্টোগ্লোবিন কিন্তু টলারেন্স ডেভেলপ করে অথবা ইট গেটস ইউজড আপ, আর এটার সিরাম লেভেলটা ফল করতে থাকে। রেড ব্লাড সেল যেহেতু কনস্ট্যান্টলি ডিস্ট্রয় হচ্ছে, বোন মেরু তখন যেটা করে রেড ব্লাড সেলটার প্রোডাকশনটা বাড়িয়ে দেয় কম্পেনসেট করার জন্য। এটার কারণে ডিএনএ সিনথেসিসের প্রয়োজনটাও বেড়ে যায় এবং র্যাপিডলি ফলেট কিন্তু তখন বোন মেরু কনজিউম করে ফেলে, যেটার কারণে সিরাম এবং রেড সেলের মধ্যে ফোলেট লেভেলটা কমে যায়। এটা আমরা পড়েছি, সিরাম হেপ্টোগ্লোবিনের বিষয়টা আমরা দেখেছি, আর সিরাম বিলিরুবিন কেন বেড়ে যায় সেটা আমরা পড়েছি। অ্যাট দ্য সেম টাইম যেহেতু অ্যাবনর্মাল সেলগুলার অল্টার্ড মেমব্রেন প্রপার্টি দেখা যায়, তারা সোয়েলিং, এরপর অ্যাবনর্মাল রেড সেলগুলার কিন্তু অল্টার্ড মেমব্রেন প্রপার্টি থাকে। এই অল্টার্ড মেমব্রেন প্রপার্টির কারণে তারা সহজে সোয়েলড হয় না, সোয়েলিং হয় না এবং র্যাপচারও হয় না। যখন আমরা এটাকে হাইপোটোনিক সলিউশনে দিব, অ্যাজ এ রেজাল্ট অসমোটিক ফ্র্যাজিলিটি কমে যায়। এই সিকেল সেল অ্যানিমিয়া ডায়াগনোজ করার জন্য কিছু স্পেশাল টেস্ট আছে। সবার আগে হচ্ছে সিকেল সেল টেস্ট। এই সিকেল সেল টেস্টের মধ্যে কিছু রিডিউসিং এজেন্ট সাচ অ্যাজ সোডিয়াম মেটাবাইসালফাইড ইউজ করা হয়, আর এটার কারণে সেলের মধ্যে সিকলিং হয়, আর সিকলিং হওয়াটা মানেই পজিটিভ। হিমোগ্লোবিন সলিবিলিটি টেস্ট যেটা আছে সাচ অ্যাজ সিকেল টেস্ট, এটাও পজিটিভ হয় যদি হিমোগ্লোবিন অ্যাজ প্রেজেন্ট থাকে। কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টের কথা যদি আমরা বলি, সেটা হবে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের মধ্যে হিমোগ্লোবিনগুলা তার চার্জের উপর বেস করে সেপারেট হয়ে যায়, আর যেটা হিমোগ্লোবিন এস আছে, হিমোগ্লোবিন এসটার মধ্যে আমরা একটা বড় ব্যান্ড দেখতে পাবো। আর সিকেল সেল অ্যানিমিয়ার মধ্যে অটোস্প্লেনেক্টমি কীভাবে হয় তার প্যাথোজেনেসিসটা আমরা আরেকবার রিক্যাপ করতে পারি। আমরা ফার্স্টেই বলেছি এই সিকেল সেল অ্যানিমিয়ার মধ্যে রিপিটেড ভ্যাসো অক্লুশন হতে থাকে, আর রিপিটেড ভ্যাসো অক্লুশন হলে স্প্লিনিক যে সাইনোসয়েডগুলো আছে, মানে স্প্লিনের যে ব্লাড স্পেস, সেখানে কিছু ক্লট ফর্মেশন হয়, যেটা আমরা এই ইমেজের মধ্যে দেখতে পাচ্ছি। আর ক্লট ফর্মেশন হলে এই ক্লট ফর্মেশনের কারণে স্প্লিনের টিস্যুর মধ্যে ইনফার্কশন হয়, অর্থাৎ টিস্যু ডেথ হয়। ইনফার্কশন হওয়ার পর ফাইব্রোসিস অথবা স্কারিং হয়। আমরা এখানে লাস্টের ইমেজে দেখতে পাচ্ছি স্প্লিনের সাইজটা শ্রিঙ্ক করতে করতে ছোট হয়ে যাচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, এবং ইভেনচুয়ালি দেখা যায় স্প্লিনের যে ফাংশনাল টিস্যুটা থাকে সেটাই ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেসড হয়ে যায়, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট স্প্লিন নিজেকে ডিস্ট্রয় করে দেয়। অ্যান্ড দ্যাটস ওয়াই এটাকে আমরা অটোস্প্লেনেক্টমি বলি, কারণ স্প্লিন নিজেকে নিজে ধ্বংস করছে। সিকেল সেল ট্রেট আর ডিজিজের পার্থক্যটা কিন্তু এক্সামের জন্য ভেরি হাই ইল্ড, আর কি ডিফারেন্সটা কিন্তু জেনেটিক লেভেলে স্টার্ট হয়। যদি সিকেল সেল ট্রেটের কথা বলি, তার জেনোটাইপটা হবে AS, মানে একটা নর্মাল জিন আর একটা অ্যাবনর্মাল জিন হিমোগ্লোবিনের জন্য। আর সিকেল সেল ডিজিজটা হোমোজাইগাস হবে, তার মানে দুইটা জিনই অ্যাবনর্মাল হবে, হ্যান্স এখানে SS লেখা হয়েছে। এই ডিফারেন্সের কারণে হিমোগ্লোবিন S ট্রেটের ক্ষেত্রে 60%-এর নিচে থাকে, আর ডিজিজের ক্ষেত্রে হিমোগ্লোবিন এসের পরিমাণ 90%-এর উপরে চলে যায়, কারণ সিকেল সেল ডিজিজের মধ্যে নর্মাল হিমোগ্লোবিন A না থাকায় হিমোগ্লোবিন এসকে আর ডাইলিউট করা সম্ভব হয় না। হিমোগ্লোবিন কম্পোজিশনের এই ডিফারেন্সটা কিন্তু ডিরেক্টলি সিমটমগুলো এক্সপ্লেন করে থাকে, কারণ ট্রেটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এনাফ নর্মাল হিমোগ্লোবিন আছে, আর এটার কারণে রেড সেল সিকলিং হয় না। দ্যাটস ওয়াই ইন্ডিভিজুয়ালস অ্যাসিমটোমেটিক হয় অথবা কোনো সিমটম দেখায় না। হোয়ারেস ডিজিজের ক্ষেত্রে হিমোগ্লোবিন এস কিন্তু ডমিনেট করে থাকে, আর ডমিনেট করার কারণে ফ্রিকুয়েন্টলি এখানে সিকলিং হয়, যেটার কারণে সিভিয়ার হিমোলাইসিস, ভ্যাসোক্লুশন, পেইন ক্রাইসিস আর অর্গান ড্যামেজ হয়। দ্যাট মিন্স সিভিয়ার ডিজিজ আমরা দেখতে পাবো। সো ফাইনালি আমরা এখন আমাদের আজকের লেকচারের এক্সাম্পল অথবা কি পয়েন্টগুলো একবার রিক্যাপ করে নিব, যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে মিউটেশনটা বিটা চেনের 6 নম্বর পজিশনে হয়, যেখানে গ্লুটামিক অ্যাসিডটা ভ্যালিন দিয়ে রিপ্লেসড হয়ে যায়। আর হিমোগ্লোবিন এস যে পলিমারাইজেশন হয়ে যায়, এটাই কিন্তু সিকেল সেল অ্যানিমিয়ার কি ইভেন্ট। আর যেটা ভেসো অক্লুসিভ ক্রাইসিসের কথা বলছে, এটা মোস্ট কমন আর মোস্ট ডেঞ্জারাস ফিচার। যদি আমরা ব্লাড স্পিয়ারের মধ্যে সিকেল সেল আর টার্গেট সেল একসাথে দেখতে পাই, এটা কিন্তু সিকেল সেল ডিজিজ স্ট্রংলি সাজেস্ট করে। আমাদের বোন ম্যারো এক্সামিনেশন করার প্রয়োজন আর পড়ে না। আর
কনফার্মেটরি অথবা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, যেখানের মধ্যে আমরা হিমোগ্লোবিন এসের একটা থিক ব্যান্ড দেখতে পাবো। সিকেল সেল অ্যানিমিয়ার পুরো মেকানিজম আজ আমরা দেখেছি, একটা পয়েন্ট মিউটেশন থেকে কিভাবে হাইড্রোফোবিক ইন্টারাকশন ক্রিয়েট হয়, তারপর ডিঅক্সিজেনেটেড স্টেটে পলিমারাইজেশন হয়, আরবিসি সিকেল শেপড হয়ে যায়, সেই সেলগুলো ডিস্ট্রয় হয় আর ভেসেল ব্লক করে, এই সব স্টেপ আমরা ক্লিয়ার করতে পেরেছি। ক্লিনিক্যাল ফিচার্স যেমন ভেসোক্লোসিভ ক্রাইসিস, অটোস্প্লেনেক্টমি আর ল্যাব ডায়াগনোসিসে কয়েকটা কি পয়েন্ট, এগুলো এক্সামে ডিরেক্টলি আসে, তাই কনসেপ্টগুলো ক্লিয়ার করে বুঝে নিতে হবে। ইফ দিস ডিপ ডাইভ ওয়াজ হেল্পফুল, please let us know. Like, share and subscribe to the Math Foundations for more clear concept-based lessons. Keep building your foundations. Thank you. যদি তুমি ভিডিও লেকচারগুলোর পাশাপাশি প্যাথোলজির A to Z একটা কমপ্লিট নোট সিরিজ পেতে চাও, সেক্ষেত্রে আমি তোমাদের জন্য বানিয়েছি প্যাথোলজি মাস্টার নোটস। নোটসগুলো পুরোপুরি কনসেপ্ট বেসড, এক্সাম ফোকাসড এবং নিয়মিত আপডেট করা হয়। To get the notes, you can check the link in the description.